নমস্কার বন্ধুরা, ঝর্ণা কলম চ্যানেলের নতুন একটি ইতিহাসের ক্লাসে আবারও সকল ভিউয়ার্সকে জানাই অনেক অনেক স্বাগত। আমি চামেলি এবং আজকের ক্লাস হচ্ছে মুঘল যুগের ধারাবাহিক ইতিহাস থেকে মুঘল সম্রাট শাহজাহান। এর আগের দিন আমি মুঘল সম্রাট জাহাঙ্গীরকে নিয়ে আলোচনা করেছি। তোমরা এখনও যারা ওই ক্লাসটি দেখোনি তারা আজকের ক্লাসের ডেসক্রিপশনে গিয়ে চেক করে লিঙ্কে ক্লিক করে অবশ্যই তোমরা ওই ক্লাসটা দেখে নিতে পারো। এছাড়াও ওয়েস্ট বেঙ্গলের যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য ইতিহাসের উপর প্রাচীন মধ্য এবং আধুনিক যুগের একাধিক ক্লাস দেখতে অবশ্যই তোমরা ঝর্ণা কলম চ্যানেল ভিজিট করতে পারো। তো আজকের যেটা টপিক মুঘল সম্রাট শাহজাহান, এখান থেকে রয়েছে গুরুত্বপূর্ণ 40টির বেশি প্রশ্নোত্তর। আশা করি এই প্রশ্নোত্তরগুলো ক্লিয়ার করলে এবং আমি যে অ্যাডিশনাল ইনফরমেশনগুলো বলবো সেগুলো খুব ভালোভাবে শুনলে আজকের যে টপিক মুঘল সম্রাট শাহজাহান সেটা তোমাদের অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে, মানে কনসেপ্টটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তো তাহলে চলো শুরু করা যাক আজকের প্রশ্নোত্তর পর্ব। দেখো, আজকের প্রথম কোশ্চেনে বলা হয়েছে শাহজাহানের প্রকৃত নাম খুররম, যার অর্থ ছিল, অপশানগুলো দেখো, অপশান এ পৃথিবীর অধিপতি, অপশান বি জগতের আলো, অপশান সি মহান শাসক এবং অপশান ডি পূর্ণচন্দ্র। এখানে সঠিক উত্তর অপশান ডি অর্থাৎ পূর্ণচন্দ্র। দেখো, শাহজাহানের প্রকৃত নাম খুররম। ঠিক যেমন আমরা জাহাঙ্গীরের প্রকৃত নাম দেখেছিলাম সেলিম, সেরকমই শাহজাহানের প্রকৃত নাম খুররম, আর এর অর্থ হচ্ছে পূর্ণচন্দ্র। তবে শাহজাহান এই নামের অর্থ কিন্তু অন্য। শাহজাহান নামের অর্থ হচ্ছে পৃথিবীর অধিপতি। এই দুটো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। দেখো, শাহজাহান 1592 খ্রিস্টাব্দে লাহোরে জন্মগ্রহণ করেন এবং শাহজাহানের সময়কালটা যদি বলা হয় তাহলে 1628 থেকে 1658 খ্রিস্টাব্দ। আর শাহজাহান সিংহাসনে বসেই অনেক বড় একটি উপাধি ধারণ করেছিলেন। এই নামটা মনে থাকার কথা নয়, কারণ অনেকটাই বড়, তবে বারবার পড়লে অবশ্যই মনে রাখা যাবে। আমি উপাধিটা বলে দিচ্ছি, আব্দুল মুজাফফর সিহাবুদ্দিন মোহাম্মদ সাহেবি কিরান শাহজাহান বাদশাহ গাজী। আবারও বলছি, আব্দুল মুজাফফর সিহাবুদ্দিন মোহাম্মদ সাহেবি কিরান শাহজাহান বাদশাহ গাজী এই উপাধি ধারণ করে 1628 খ্রিস্টাব্দে শাহজাহান সিংহাসনে বসছেন। ওকে, চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। দেখো, 2 কোশ্চেনে বলা হয়েছে শাহজাহান ছিলেন, অপশানগুলো দেখো, অপশান এ মেরতার রাজকন্যা জগৎ গোসাইয়ের গর্ভজাত, এবং এটাই হয়ে যাবে সঠিক উত্তর। মেরতার রাজকন্যা উদয় সিংয়ের কন্যা জগৎ গোসাইয়ের গর্ভজাত সন্তান ছিলেন এই খুররম বা শাহজাহান। ওকে, পরবর্তী 3 কোশ্চেনে বলা হয়েছে শাহজাহান কত খ্রিস্টাব্দ নাগাদ 10,000 মনসবদার পদে নিযুক্ত হন। তো কত খ্রিস্টাব্দে শাহজাহান 10,000 মনসবদার পদে নিযুক্ত হন? অপশানগুলো দেখো, অপশান এ 1607 খ্রিস্টাব্দ, অপশান বি 1611 খ্রিস্টাব্দ এবং এটাই হয়ে যাবে সঠিক উত্তর 1611 খ্রিস্টাব্দে। অর্থাৎ শাহজাহান সিংহাসনে বসার আগে যুবরাজ থাকাকালীন জাহাঙ্গীরের সময়ে 10,000 মনসবদার পদে নিযুক্ত হয়েছিলেন 1611 খ্রিস্টাব্দে, এবং এর আগে 1607 খ্রিস্টাব্দে 8,000 মনসবদার পদে নিযুক্ত হয়েছিলেন। ওকে, চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। দেখো, 4 কোশ্চেনে বলা হয়েছে জাহাঙ্গীরের মৃত্যুর পর কাকে সম্রাট হিসেবে ঘোষণা করা হয়েছিল। অপশানগুলো দেখো, অপশান এ শাহজাহান, অপশান বি শাহরিয়ার, অপশান সি খসরু, অপশান ডি দাওয়ার বক্স। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ শাহরিয়ার। দেখো, আমি জাহাঙ্গীর যখন ক্লাস করাচ্ছিলাম তখন বলেছি যে নূরজাহান চক্র শুধুমাত্র মুঘল ইতিহাসে নয়, মধ্যযুগের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তো জাহাঙ্গীরের সময়ে জাহাঙ্গীরের প্রিয় পত্নী নূরজাহান এবং আরও কয়েকজন রাজপরিবারের সদস্য মিলে একটি চক্র গঠন করে, যেটা নূরজাহান চক্র নামে পরিচিত। এখানে নূরজাহানের প্রভাব ছিল সর্বাধিক। তো এই নূরজাহান চেয়েছিল জাহাঙ্গীরের পরবর্তী সম্রাট হিসেবে শাহজাহানকে নয়, শাহরিয়ারকে দেখতে। আর এই শাহরিয়ার কে ছিলেন? শাহরিয়ার ছিলেন শাহজাহানের ভাই। শুধুমাত্র শাহরিয়ার শাহজাহানের ভাই ছিলেন বলেই
পরবর্তী মুঘল সম্রাট করতে চেয়েছিলেন নূরজাহান এটা নয়, নূরজাহান তার প্রথম বিবাহজাত কন্যা লাডলি বেগমের সাথে এই শাহরিয়ারের বিবাহ দিয়েছিলেন এবং এই বিবাহ সূত্রে ইনি চেয়েছিলেন তার জামাতা হিসেবে শাহরিয়ার জাহাঙ্গীরের পরবর্তী মুঘল সম্রাট হোক। তো এই কারণে শাহরিয়ারকে সম্রাট হিসেবে ঘোষণা করা হয়েছিল, কিন্তু ভাগ্যের পরিহাসে শাহজাহানই বাহুবলে পরবর্তী মুঘল সম্রাট হিসেবে উন্নীত হন। চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। দেখো 5 কোশ্চেনে বলা হয়েছে 1628 খ্রিস্টাব্দে সিংহাসন আরোহণকালে শাহজাহান কাকে তার প্রধানমন্ত্রী নিযুক্ত করেন? অপশানগুলো দেখো। অপশান এ মহাবত খাঁ, অপশান বি আসফ খাঁ, এবং এটাই হয়ে যাবে সঠিক উত্তর। আসফ খাঁকে শাহজাহান তার প্রধানমন্ত্রী নিযুক্ত করেছিলেন। পরবর্তী 6 কোশ্চেনে বলা হয়েছে সিংহাসনে বসার অল্প দিনের মধ্যে শাহজাহান কার বিদ্রোহের সম্মুখীন হন? অপশানগুলো দেখো। অপশান এ বুন্দেলখণ্ডের রাজা জুজুর সিং, অপশান বি দাক্ষিণাত্যের শাসনকর্তা খান জাহান লোদি, অপশান সি আসফ খান, অপশান ডি এ ও বি উভয়ই। এখানে সঠিক উত্তর অপশান ডি। দেখো বুন্দেলখণ্ডের রাজা ঝুজর সিং এবং দাক্ষিণাত্যের শাসনকর্তা খান জাহান লোদির বিদ্রোহ শাহজাহান তার সিংহাসনে বসার কিছুদিনের মধ্যেই সম্মুখীন হয়েছিলেন। এই ঝুজর সিং কে ছিলেন? ঝুজর সিং ছিলেন বুন্দেলখণ্ডের শাসক। এর পিতা বুন্দেলা রাজ বীর সিং। এই বীর সিং ছিলেন সেলিম বা জাহাঙ্গীরের অনুগত, যিনি জাহাঙ্গীর বা সেলিমের সাথে চক্রান্ত করে আকবর শহীদ আবুল ফজলকে হত্যা করেছিলেন। এবং জাহাঙ্গীরের শাসনকালে এই ঝুজর সিংয়ের পিতা বুন্দেলা রাজ বীর সিং নানাভাবে পুরস্কৃত হয়েছিলেন এবং উচ্চ পদে বহাল ছিলেন। কিন্তু এই বীর সিংয়ের পর তার পুত্র ঝুজর সিং জাহাঙ্গীরের পর শাহজাহানের আমলে বিদ্রোহী হয়ে ওঠেন। এছাড়াও দাক্ষিণাত্যের শাসনকর্তা আফগান সর্দার খান জাহান লোদি, যিনি নূরজাহান গোষ্ঠীর আমলাভুক্ত একজন আমলা ছিলেন এবং শাহজাহানের সিংহাসন আরোহণের বিরোধী ছিলেন এই খান জাহান লোদি। তো ইনিও বিদ্রোহ করেছিলেন 1629 থেকে 31 খ্রিস্টাব্দে। তাহলে দেখো শাহজাহানের সিংহাসন আরোহণের সাথে সাথেই 1628 থেকে 29 খ্রিস্টাব্দে বুন্দেলারাজ ঝুজুর সিংয়ের বিদ্রোহ এবং 29 থেকে 31 খ্রিস্টাব্দে দাক্ষিণাত্যের শাসনকর্তা আফগান সর্দার খান জাহান লোদির বিদ্রোহ ঘটছে। ওকে, এই দুটোই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী 7 কোশ্চেনে বলা হয়েছে নিম্নোক্ত কোন তথ্যটি সঠিক? অপশানগুলো দেখো। অপশান এ শাহজাহানের রাজত্বকালের 3য় ও 4র্থ বছরে গুজরাট ও দাক্ষিণাত্যে ভয়ঙ্কর দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। অপশান বি দুর্ভিক্ষকালীন শাহজাহান 70 লক্ষ টাকা রাজস্ব মুকুব করেন। অপশান সি শাহজাহানের সাথে ষষ্ঠ শিখ গুরু হরগোবিন্দের সংঘাত সৃষ্টি হয়েছিল। অপশান ডি উপরোক্ত সবগুলি। তো এখানে অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। তোমরা তথ্যগুলো দেখতে থাকো। শাহজাহানের রাজত্বকালে 3য় ও 4র্থ বছরে 1630 থেকে 32 খ্রিস্টাব্দে কী হয়েছিল? গুজরাটে এবং দাক্ষিণাত্যে ভয়ঙ্কর দুর্ভিক্ষ ঘটেছিল, যেখানে ব্যাপক মহামারী মরক আসে এবং লক্ষ লক্ষ নরনারী এতে প্রাণ হারায়। তৎকালীন বিভিন্ন ঐতিহাসিক এবং ইংরেজ লেখকদের রচনায় এই দুর্ভিক্ষে জীবন্ত ছবি ফুটে উঠেছে। আব্দুল হামিদ লাহোরি এ সম্পর্কে বলেছেন, এক টুকরো রুটির জন্য মানুষ আত্মবিক্রয় করতে প্রস্তুত ছিল, কিন্তু খরিদ্দার জুটত না। ক্ষুধার তাড়নায় মানুষের মাংস ভক্ষণ করতে শুরু করে। পুত্র স্নেহ অপেক্ষা পুত্রের মাংস অধিক লোভনীয় ছিল এবং মৃতদেহের স্তূপের জন্য রাস্তাঘাটে যাতায়াত করা যেত না। তো কতটা ভয়ঙ্কর দুর্ভিক্ষ সেই সময় ঘটেছিল বুঝতেই পারছো। পুত্র স্নেহ অপেক্ষা পুত্রের মাংস ভক্ষণ যেখানে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তো এই দুর্ভিক্ষের জন্য শাহজাহান অল্প হলেও কিছু ব্যবস্থা করেছিলেন। 70 লক্ষ টাকা তিনি রাজস্ব মুকুব করেছিলেন এবং বিভিন্নভাবে তিনি ত্রাণ কার্যের ব্যবস্থা করেন। সরকারি লঙ্গরখানা খুলে খাদ্য বিতরণের ব্যবস্থা করেন এবং তিনি মনসবদারদের সেবামূলক কার্যাবলী গ্রহণের জন্য নির্দেশ দেন। আর দেখো শাহজাহানের সাথে শিখ গুরু হরগোবিন্দের সংঘাত সৃষ্টি হয়েছিল। দেখো শিখদের যে গুরু ছিলেন 10 জন,
সেই 10 জন গুরুর মধ্যে 3 জন শিখ গুরুর কিন্তু মুঘল সম্রাটদের সাথে সংঘাতের সৃষ্টি হয়েছিল। যেমন আমরা জাহাঙ্গীরের সময় দেখেছি খসরুকে নিয়ে পঞ্চম শিখ গুরু অর্জুনের সাথে জাহাঙ্গীরের বিরোধ বাধে। তারপর শাহজাহানের সাথে ষষ্ঠ শিখ গুরু হরগোবিন্দের সংঘাত সৃষ্টি হয় এবং আমরা ঔরঙ্গজেবের সময় দেখব নবম শিখ গুরু তেগ বাহাদুরের সাথে ঔরঙ্গজেবের সংঘাতের সৃষ্টি হচ্ছে। তো এগুলোও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই মনে রাখবে। পরবর্তী 8 কোশ্চেনে বলা হয়েছে শাহজাহানের রাজত্বকালে দুর্ভিক্ষের বর্ণনা নিম্নোক্ত কোন গ্রন্থে পাওয়া যায়? অপশানগুলো দেখো। অপশান এ পাতশাহনামা, অপশান বি পিটার মান্ডি রচনা, এবং এই দুটোই হয়ে যাবে সঠিক। অপশান ডি হবে সঠিক উত্তর। পাতশাহনামা যেটা আব্দুল হামিদ লাহোরির রচনা এবং ইংরেজ বণিক পিটার মান্ডির রচনাতেও কিন্তু দাক্ষিণাত্য এবং গুজরাটের ভয়াবহ দুর্ভিক্ষের চিত্র ফুটে উঠেছে। পরবর্তী 9 কোশ্চেনে বলা হয়েছে মোগল আমলে বাংলাদেশে পর্তুগিজদের প্রধান কুঠি ছিল। অপশানগুলো দেখো। অপশান এ হুগলি, অপশান বি চন্দননগর, অপশান এটা সি হবে কাসিমবাজার এবং অপশান ডি চুচুড়া। তো এখানে সঠিক উত্তর অপশান এ অর্থাৎ হুগলি। দেখো মোগল আমলে এই পর্তুগিজদের উত্থান এবং বিশেষ করে শাহজাহানের সময় পর্তুগিজদের বারবারন্ত, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এরকম কোশ্চেন দেয় যে কোন মুঘল সম্রাট পর্তুগিজদের দমন করেছিলেন 1632 খ্রিস্টাব্দে, এটা হয়ে যাবে শাহজাহান, এবং কোন কর্মচারীর দ্বারা? বাংলার শাসনকর্তা কাসিম আলী খানের দ্বারা। এটা কিন্তু সেপারেট কোশ্চেন দেয়। তো দেখো মোগল সম্রাট আকবর ও জাহাঙ্গীরের আমলে পর্তুগিজরা ভারতের উপকূলভাগে নানা স্থানে বহু বাণিজ্য কুঠি গড়ে তোলে। জাহাঙ্গীরের রাজত্বকালে বাংলাদেশের হুগলিতে গঙ্গা নদীর তীরে তারা একটি সামরিক ঘাঁটিও গঠন করে। তো শুধুমাত্র এতেই পর্তুগিজরা ক্ষান্ত থাকেনি, তারা জলদস্যুতা করত, স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে বলপূর্বক শুল্ক আদায় করত, গ্রামেগঞ্জে ঢুকে লুঠতরাজ চালাতো এবং নারী পুরুষদের বন্দি করে কৃতদাস হিসেবে বিক্রি করে মুনাফা লুটত। এছাড়াও খ্রিস্ট ধর্মে দীক্ষিত করত। তো এই ধরনের বেআইনি কাজকর্ম কিন্তু পর্তুগিজরা মুঘল আমলে চালাচ্ছিল। জাহাঙ্গীর অনেক চেষ্টা করেও এই সকল কার্যকলাপ বন্ধ করতে পারেননি। তবে শাহজাহানের আমলে বাদশাহের ধৈর্যচ্যুতি ঘটে যায় যখন এই পর্তুগিজরা তার প্রিয় পত্নী মমতাজ মহলের 2 জন দাসীকে আটক করে রাখে। তখন কিন্তু শাহজাহান একদম নড়ে সরে বসে পর্তুগিজদের উৎখাত করতেই হবে এই সংকল্প নিয়ে, এবং তিনি বাংলার শাসনকর্তা কাসিম আলী খানকে পর্তুগিজদের উৎখাতের নির্দেশ দেন। 1632 খ্রিস্টাব্দে কাসিম খাঁ হুগলি অবরোধ করেন এবং 3 মাস যুদ্ধ করার পর হুগলি দখল করেন। বহু পর্তুগিজকে নিহত করা হয় এবং কিছু পর্তুগিজকে বন্দি করে আগ্রায় পাঠিয়ে দেওয়া হয়। তো এই ছিল মুঘল আমলে পর্তুগিজদের যে উত্থান এবং শাহজাহানের সময় কিভাবে তাদের উৎখাত করা হলো তার সংক্ষিপ্ত বর্ণনা। ওকে, চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। দেখো 10 কোশ্চেনে বলা হয়েছে শাহজাহানের আমলে বাংলার শাসনকর্তা কাসেম খান কর্তৃক পর্তুগিজদের উৎখাতের প্রধান কারণ নিচের কোনটি ছিল? অপশানগুলো দেখো। অপশান এ পর্তুগিজরা জলদস্যুতা করত এবং স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে বলপূর্বক শুল্ক আদায় করত। অপশান বি পর্তুগিজরা নারী পুরুষদের দাস হিসেবে বিক্রি করত। অপশান সি সম্রাজ্ঞী মমতাজ মহলের দাসীদের আটক করে রাখার দুঃসাহস। অপশান ডি খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিতকরণ। তো দেখো পর্তুগিজদের যে কার্যকলাপ এগুলো সবই ছিল, কিন্তু ধৈর্যচ্যুতি ঘটেছিল অপশান সিতে যেটা রয়েছে। দেখো সম্রাজ্ঞী মমতাজ মহলের দাসীকে আটক করে রাখার দুঃসাহস দেখিয়ে পর্তুগিজরা নিজেদের বিপদ ডেকে আনে এবং এ কারণেই 1632 খ্রিস্টাব্দে বাংলার শাসনকর্তা কাসিম আলী খান পর্তুগিজদের উৎখাত করেন। পরবর্তী 11 কোশ্চেনে বলা হয়েছে 1632 খ্রিস্টাব্দে কাসিম খান হুগলি মুঘল সাম্রাজ্যভুক্ত করে কত হাজার পর্তুগিজকে বন্দি করে আগ্রায় পাঠান? দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ 4000। ওকে, পরবর্তী 12 কোশ্চেনে বলা হয়েছে কোন মোগল সম্রাট প্রথম দাক্ষিণাত্যে সাম্রাজ্য বিস্তারে অগ্রসর হন? অপশানগুলো দেখো। অপশান এ আকবর, অপশান বি জাহাঙ্গীর, অপশান সি শাহজাহান, অপশান ডি ঔরঙ্গজেব। তো 12 এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অবশ্যই আকবর।
এটা শাহজাহানের পার্ট, মানে শাহজাহান অ্যান্সার হবে এমন না। দেখো, মুঘল সম্রাট আকবর খানদেশ জয়ের মাধ্যমে দাক্ষিণাত্যে অভিযান প্রেরণ শুরু করেন এবং পরবর্তী মোগল সম্রাট অর্থাৎ জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব এই 3 শাসকের সময়ে কিন্তু দাক্ষিণাত্যে রাজ্য বিস্তার বা মুঘল সাম্রাজ্যের ইতিহাসে দাক্ষিণাত্য অনেক বড় একটা ভূমিকা পালন করত। বিশেষ করে দাক্ষিণাত্যের 2-3টে রাজ্য, যেমন গোলকুন্ডা, বিজাপুর, আহমেদনগর, এই 3টি রাজ্য কিন্তু মুঘল সাম্রাজ্যের রাজনৈতিক, অর্থনৈতিক দিক দিয়ে গুরুত্বপূর্ণ ছিল এবং এই গুরুত্বের কথা মাথায় রেখেই আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব সকলেই কিন্তু দাক্ষিণাত্যের দিকে নজর দেয়। চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। দেখো, 13 কোশ্চেনে বলা হয়েছে শাহজাহানের দাক্ষিণাত্যে সাম্রাজ্য বিস্তারের উদ্দেশ্য কোনটি ছিল? অপশানগুলো দেখো। অপশান এ সাম্রাজ্যবাদী স্পৃহা, অপশান বি দাক্ষিণাত্যের রাজ্যগুলির অতুল ঐশ্বর্য, অপশান সি তার রাজত্বের সূচনায় তার বিরুদ্ধে বিদ্রোহকারী খান জাহান লোদি আহমেদনগরের সাহায্য পাওয়ায় বাদশাহ ক্ষুব্ধ হন, অপশান ডি কোনোটি নয়। তো শাহজাহানের দাক্ষিণাত্যে সাম্রাজ্য বিস্তারের উদ্দেশ্য কিন্তু অপশান সি ছিল অনলি। ঠিক আছে, দেখো, শাহজাহানের রাজত্বের সূচনায় তার বিরুদ্ধে কে বিদ্রোহ করেছিল? আমি একটু আগে বললাম, খান জাহান লোদি, যিনি ছিলেন দাক্ষিণাত্যের আফগান শাসনকর্তা। ইনি আহমেদনগর রাজ্যের সাহায্য পেয়েছিলেন। তো এই আহমেদনগর রাজ্যকে দমন করার উদ্দেশ্যে বা মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করার উদ্দেশ্যে এক প্রকারের শাস্তি দেওয়ার জন্য শাহজাহান কি করেছিল? দাক্ষিণাত্যে অভিযান প্রেরণ করেছিলেন। এছাড়াও আর কি উদ্দেশ্য ছিল? দাক্ষিণাত্যে শাহজাহান নিজে যখন তার পিতার বিরুদ্ধে বিদ্রোহ করেন তখন কিন্তু এই দাক্ষিণাত্যে আশ্রয় গ্রহণ করেছিলেন। তাই দাক্ষিণাত্য সম্পর্কে তার একটা মোহ ছিল আগে থেকে। এছাড়া দেখো, একটা ধার্মিক কারণ বা ধর্মীয় কারণ তো রয়েছেই। ধর্মবিশ্বাসে দাক্ষিণাত্যের রাজ্যগুলি ছিল শিয়া, সুন্নি সম্প্রদায়ভুক্ত। শাহজাহানের পক্ষে শিয়া রাজ্যগুলির স্বাধীন অস্তিত্ব মেনে নেওয়া সম্ভব ছিল না। তাই বলা যায় আকবর ও জাহাঙ্গীরের দাক্ষিণাত্য অভিযানের উদ্দেশ্য ছিল সম্পূর্ণ সাম্রাজ্যবাদী এবং রাজনৈতিক, কিন্তু শাহজাহানের ক্ষেত্রে এর সঙ্গে ধর্মীয় উদ্দেশ্যও যুক্ত হয়েছিল। ওকে, চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। দেখো, 14 কোশ্চেনে বলা হয়েছে আহমেদনগর মোগল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় কত সালে? অপশানগুলো দেখো। অপশান এ 1630 খ্রিস্টাব্দে, অপশান বি 1633 খ্রিস্টাব্দে, অপশান সি 1635 খ্রিস্টাব্দে এবং অপশান ডি 1636 খ্রিস্টাব্দে। 14 এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অর্থাৎ 1633 খ্রিস্টাব্দে। দেখো, আহমেদনগরের সুযোগ্য মন্ত্রী মালিক অম্বরের মৃত্যুর পর তার পুত্র ফতে খা আহমেদনগরের মন্ত্রী নিযুক্ত হন। কার মন্ত্রী নিযুক্ত হয়েছিলেন? নিজাম শাহী সুলতান মুরতাজার। এবং এই মুরতাজার সাথে এই ফতে খার বিরোধ শুরু হয়। তাই ফতে খা মুঘলদের সহায়তায় এই আহমেদনগরের সুলতানকে উৎখাত করে নিজের ক্ষমতা বৃদ্ধি করতে চেয়েছিলেন। তো এই সুযোগে শাহজাহান আহমেদনগর জয় করেন 1633 খ্রিস্টাব্দে এবং এই আহমেদনগর জয়কালীন শাহজাহান শঠতার আশ্রয় গ্রহণ করে বা ষড়যন্ত্র করে এই আহমেদনগর রাজ্যটি জয় করে ফতে খার সাহায্যে। আর দেখো, অপশান ডিতে যেটা রয়েছে 1636 খ্রিস্টাব্দ, এই 1636 খ্রিস্টাব্দে শাহজাহান গোলকুন্ডা এবং বিজাপুরের দিকে অভিযান পাঠায় 50,000 সৈন্য নিয়ে। এটা তোমরা মনে রাখবে। পরবর্তী 15 কোশ্চেনে বলা হয়েছে নিম্নোক্ত কোন তথ্যটি সঠিক নয়? অপশানগুলো দেখো। অপশান এ শাহজাহানের নির্দেশে আহমেদনগরের সুলতানকে বিষ প্রয়োগে হত্যা করেন তার মন্ত্রী ফতে খা। অপশান বি গোলকুন্ডা রাজ্যটি বিনা যুদ্ধে মুঘলদের বশ্যতা মেনে নেয়। অপশান সি আহমেদনগর রাজ্যের 50টি পরগনা বিজাপুরের অন্তর্ভুক্ত হয় এবং অপশান ডি শাহজাহানের আমলে দাক্ষিণাত্যে সুবাদার নিযুক্ত হয়ে ঔরঙ্গজেব গোলকুন্ডা ও বিজাপুর রাজ্য দুটি মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন। তো এখানে 4টি যে তথ্য রয়েছে এই 4টি তথ্যের মধ্যে অপশান ডি হবে সঠিক উত্তর, অর্থাৎ শাহজাহানের আমলে দাক্ষিণাত্যে সুবাদার নিযুক্ত হয়ে ঔরঙ্গজেব গোলকুন্ডা ও বিজাপুর রাজ্য দুটি মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করে, এটা কিন্তু সঠিক নয়। যদিও ঔরঙ্গজেব
শাহজাহানের সময়ে দাক্ষিণাত্যের সুবাদার হয়ে এই রাজ্য দুটি প্রায় দখল করে নিয়েছিলেন, কিন্তু শাহজাহান এবং তার জ্যেষ্ঠ কন্যা জাহানারার বারবার হস্তক্ষেপে এই রাজ্য দুটি মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করা ঔরঙ্গজেবের পক্ষে সম্ভব হয়নি। তো সাল দুটো কত ছিল? 1656 খ্রিস্টাব্দ এবং 1657 খ্রিস্টাব্দ। 1656 খ্রিস্টাব্দে গোলকুন্ডা এবং 1657 খ্রিস্টাব্দে বিজাপুর ঔরঙ্গজেব দাক্ষিণাত্যের সুবাদার থাকাকালীন আক্রমণ করেন, কিন্তু শাহজাহান এবং জাহানারার প্ররোচনায় এই দুটি রাজ্য মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়নি। ওকে, পরবর্তী 16 কোশ্চেনে বলা হয়েছে মীর জুমলা কে ছিলেন? অপশনগুলো দেখো। অপশন এ আহমেদনগরের প্রধানমন্ত্রী, অপশন বি গোলকুন্ডা সুলতানের উচ্চাকাঙ্ক্ষী প্রধানমন্ত্রী, এবং এটাই হয়ে যাবে সঠিক উত্তর। মীর জুমলা প্রথম থেকে কে ছিলেন? গোলকুন্ডা সুলতানের উচ্চাকাঙ্ক্ষী প্রধানমন্ত্রী, যিনি ঔরঙ্গজেবের সময় বাংলা শাসনকর্তাও কিন্তু নিযুক্ত হয়েছিলেন, কিন্তু প্রথমে তিনি কী ছিলেন? গোলকুন্ডা সুলতানের প্রধানমন্ত্রী, এটা মনে রাখবে। পরবর্তী 17 কোশ্চেনে বলা হয়েছে শাহজাহানের আমলে ঔরঙ্গজেব কত বছর দাক্ষিণাত্যের সুবাদার নিযুক্ত ছিলেন? অপশানগুলো দেখো। অপশান এ 8 বছর, এবং এটাই হয়ে যাবে সঠিক উত্তর। 8 বছর। কত সাল থেকে কত সাল? দেখো 1636 থেকে 1644 খ্রিস্টাব্দ, এই 8 বছর ঔরঙ্গজেব যুবরাজ হিসেবে দাক্ষিণাত্যের সুবাদার নিযুক্ত ছিলেন। 1644 খ্রিস্টাব্দে তিনি দিল্লিতে ফিরে যান এবং পুনরায় আবার 1653 খ্রিস্টাব্দে তাকে দাক্ষিণাত্যের সুবাদার নিযুক্ত করা হয়। প্রথমে 1636 থেকে 44 খ্রিস্টাব্দ পর্যন্ত, এবং 44 খ্রিস্টাব্দে তিনি দিল্লিতে ফিরে যাচ্ছেন, তারপর আবার 1653 খ্রিস্টাব্দে দাক্ষিণাত্যের সুবাদার পুনরায় নিযুক্ত হচ্ছেন। আর এই পর্বে মুর্শিদ কুলি খাঁ নামক জনৈক কর্মচারীর সহায়তায় তিনি দাক্ষিণাত্যের আর্থিক অবস্থার যথেষ্ট উন্নতি ঘটান। আর এই মুর্শিদ কুলি খানকে আমরা পরবর্তীকালে কি দেখব? বাংলার প্রথম স্বাধীন শাসক হিসেবে বা নবাব হিসেবে। পরবর্তী 18 কোশ্চেনে বলা হয়েছে শাহজাহান দাক্ষিণাত্যকে যে 4টি প্রদেশে বিভক্ত করে নিম্নোক্ত কোনটি তার মধ্যে ছিল না? অপশানগুলো দেখো। অপশান এ দৌলতাবাদ, অপশান বি গোলকুন্ডা, অপশান সি তেলেঙ্গানা, অপশান ডি খানদেশ। এখানে সঠিক উত্তর অপশান বি, অর্থাৎ গোলকুন্ডা। দেখো শাহজাহান দাক্ষিণাত্যের বিজিত অঞ্চলগুলিকে খানদেশ, বেরার, তেলেঙ্গানা এবং দৌলতাবাদ নামে 4টি প্রদেশে বিভক্ত করে, এবং তার তৃতীয় পুত্র ঔরঙ্গজেবকে এই 4টি প্রদেশের সুবাদার নিযুক্ত করেন। তো এখানে গোলকুন্ডাটা হবে না, বাকি 3টি হবে। ওকে, দেখো পরবর্তী 19 কোশ্চেনে বলা হয়েছে কান্দাহার পুনরুদ্ধারের জন্য শাহজাহান কয়টি অভিযান পাঠান? অপশানগুলো দেখো। অপশান এ 2টি, অপশান বি 3টি, অপশান সি 1টি এবং অপশান ডি 5টি। সঠিক উত্তর অপশান বি, অর্থাৎ 3টি। দেখো আগেই বলেছি যখন আমি জাহাঙ্গীর পড়াচ্ছিলাম যে শুধুমাত্র জাহাঙ্গীর বা শাহজাহানের সময়ে নয়, সমগ্র মুঘল সাম্রাজ্যের ইতিহাসে সমস্ত মুঘল শাসকদের কাছে কান্দাহার ছিল একটি গুরুত্বপূর্ণ রাজ্যাংশ বা সীমান্ত অঞ্চল। তো এই কান্দাহার দখল নিয়ে পারস্য রাজের সাথে বিরোধ বাঁধে এবং কিছুদিনের জন্য মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হলেও কান্দাহার কিন্তু শেষ পর্যন্ত মুঘল সম্রাটদের হাতের বাইরে চলে যায়। হুমায়ুন এবং আকবর দুজনেই কান্দাহারের গুরুত্বের কথা মাথায় রেখে কান্দাহার মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করে রেখেছিলেন, কিন্তু জাহাঙ্গীরের সময় 1622 খ্রিস্টাব্দে কান্দাহারের হস্তচ্যুতি ঘটে, যেটা মুঘল সাম্রাজ্যের ইতিহাসে অগৌরবের একটি কারণ বলা যেতে পারে। আর দেখো শাহজাহান কিছুদিনের জন্য কান্দাহারকে মুঘলদের দখলে রেখেছিলেন 1638 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1638 থেকে 49, মোটামুটি 10 বছর, কিন্তু পারস্যের সম্রাট দ্বিতীয় শাহ আব্বাস কান্দাহার হাতছাড়া করতে রাজি ছিলেন না এবং শেষ পর্যন্ত 1649 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে কান্দাহার দখল করে নেন। কিন্তু এই কান্দাহার পুনরুদ্ধারের চেষ্টাও কিন্তু শাহজাহান করেছিলেন এবং পরপর 3টি অভিযান সেখানে পাঠান। 1649 খ্রিস্টাব্দে প্রথম, দ্বিতীয় 1652 খ্রিস্টাব্দে এবং তৃতীয় 1653 খ্রিস্টাব্দে। প্রথম দুটি অভিযান প্রধানমন্ত্রী সাদুল্লাহ খান এবং শাহজাদা ঔরঙ্গজেবের দ্বারা পাঠানো হয়েছিল, এবং তৃতীয় অভিযান শাহজাহানের প্রিয় পুত্র দারা শিকোর দ্বারা এই অভিযান কিন্তু পাঠানো হয় দারা শিকোর নেতৃত্বে। তো এই 3টি অভিযান পরপর ব্যর্থ হয়েছিল।
আর এই ব্যর্থ অভিযানের জন্য শুধুমাত্র মুঘল সাম্রাজ্যের ইতিহাসে নয়, সমগ্র এশিয়াবাসীর কাছে শাহজাহান এবং মুঘল রাজশক্তির মর্যাদা ভুলুণ্ঠিত হয়। প্রচুর আর্থিক ক্ষয়ক্ষতি হয়, মানুষের প্রাণ নিহত হয়। তো এই সামগ্রিকভাবে কান্দাহারের যে অভিযান এবং যে ব্যর্থতা, তা ছিল খুবই মর্মান্তিক এবং অগৌরবের একটি বিষয়। পরবর্তী 20 কোশ্চেনে বলা হয়েছে নিম্নোক্ত কোন তথ্যটি সঠিক। অপশানগুলো দেখো। অপশান এ, শাহজাহান উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ অভিযানে 12 কোটি টাকা ব্যয় করেন। অপশান বি, শাহজাহান পূর্বপুরুষের স্মৃতি বিজড়িত মধ্য এশিয়া অভিযান করে 4 কোটি টাকা এবং বহু প্রাণ নষ্ট করেন। অপশান সি, এ ও বি উভয়ই। অবশ্যই অপশান সি সঠিক উত্তর। দেখো, শাহজাহানের আমলে কান্দাহার যে পুনরায় হস্তচ্যুত হচ্ছে এবং পুনরুদ্ধারের আশায় 3টি অভিযান পাঠিয়ে 12 কোটি টাকা ব্যয় করে বহু প্রাণ নাশ করে যে ব্যর্থ অভিযান, এটা অবশ্যই মুঘল সাম্রাজ্যের ইতিহাসে একটা অনেক বড় ব্যর্থতা বলা যেতে পারে। তার সাথে শাহজাহান তার পূর্বপুরুষের স্মৃতি বিজড়িত মধ্য এশিয়া অভিযান করেছিলেন। আমরা জানি যে বাবর মধ্য এশিয়া থেকে ভারতে এসেছিলেন, মধ্য এশিয়ার সমরখান থেকে। তো মধ্য এশিয়া মুঘল সম্রাটদের কাছে একটা আবেগের জায়গা বা একটা মোহের জায়গা বলা যেতে পারে, যেহেতু পূর্বপুরুষের স্মৃতি সেখানে রয়েছে। তো এই কথা মাথায় রেখেই শাহজাহান কিন্তু এই মধ্য এশিয়া, বিশেষ করে বল্ক, বাতকাশান, সমরখন্দ, এই সমস্ত জায়গাগুলো পুনরুদ্ধার করতে চেয়েছিলেন। এবং 1646 খ্রিস্টাব্দে যুবরাজ মুরাদ ও আলী মর্দানের নেতৃত্বে অভিযান পাঠিয়েছিলেন। মুঘল সেনারা অতি সহজেই বল্ক এবং বাদাখশান দখল করলেও শেষ পর্যন্ত এই অভিযানও ব্যর্থ হয়েছিল এবং 2 বছরে 4 কোটি টাকা সহ বহু প্রাণ এবং সাম্রাজ্যের মর্যাদা ধুলোয় ভুলুণ্ঠিত হয়েছিল। তাই এই দুটি অভিযান কিন্তু শাহজাহানের যে রাজত্বের অবসান, তার জন্য অনেকাংশে দায়ী। তাই এই দুটি তথ্যই সঠিক। পরবর্তী 21 কোশ্চেনে বলা হয়েছে নিম্নোক্ত কোন তথ্যটি সঠিক। অপশানগুলো দেখো। অপশান এ, শাহজাহানের আমলে আগ্রার নাম আকবরাবাদ রাখা হয়। অপশান বি, শাহজাহান বেগম নূরজাহানের জন্য বার্ষিক 2 লক্ষ টাকা ভাতা ধার্য করেন। অপশান সি, শাহজাহানের কর্মচারী আলী মর্দান খান পাঞ্জাবের বিখ্যাত রাভি নদীর খালটি খনন করেন। অপশান ডি, উপরোক্ত সবগুলি। এখানে সঠিক উত্তর অপশান ডি, অর্থাৎ উপরোক্ত সবগুলি। দেখো, শাহজাহানের আমলে আগ্রার নাম কি রাখা হয়েছিল? আকবরাবাদ। এবং শাহজাহান বেগম নূরজাহানের জন্য বার্ষিক 2 লক্ষ টাকা ভাতা ধার্য করেছিলেন। আর শাহজাহানের কর্মচারী আলী মর্দান পাঞ্জাবের বিখ্যাত রাভি নদীর খালটি খনন করেন। তথ্যগুলো অবশ্যই তোমরা মনে রাখবে, সেপারেটভাবে এখান থেকে কোশ্চেন হতে পারে। পরবর্তী 22 কোশ্চেনে বলা হয়েছে শাহজাহান কোন নগরীর নামকরণ করেন শাহজাহানাবাদ। অপশানগুলো দেখো। অপশান এ আগ্রা, অপশান বি দিল্লি, অপশান সি লাহোর, অপশান ডি লখনৌ। সঠিক উত্তর অপশান বি, অর্থাৎ দিল্লির। দিল্লির নামকরণ কি করেছিলেন? শাহজাহানাবাদ। আর আগ্রার নামকরণ কি করেছিলেন? তার পিতামহের নাম অনুসারে কি? আকবরাবাদ। পরবর্তী 23 কোশ্চেনে বলা হয়েছে শাহজাহানের সাম্রাজ্যবাদের শেষ হংসসঙ্গীত কোন অভিযানটিকে বলা হয়। অপশানগুলো দেখো। অপশান এ কান্দাহার অভিযান, অপশান বি আহমেদনগর অভিযান, অপশান সি মধ্য এশিয়া নীতি বা অভিযান, অপশান ডি সবকটি। সঠিক উত্তর অপশান সি অনলি। দেখো, মধ্য এশিয়া নীতি যেটা শাহজাহান নিয়েছিলেন 1646 খ্রিস্টাব্দে যুবরাজ মুরাদ ও আলী মর্দানের নেতৃত্বে অভিযান পাঠানো হয়েছিল। তো এই অভিযান সম্পূর্ণভাবে ব্যর্থ হয়। 2 বছরে 4 কোটি টাকা খরচ হয় এবং বহু প্রাণ নষ্ট হয়, যে কারণে সাম্রাজ্যের মর্যাদাও কিন্তু সকলের সামনে ভুলুণ্ঠিত হয়, ঠিক কান্দাহার অভিযানের ব্যর্থতার মতোই। তাই শাহজাহানের এই মধ্য এশিয়া নীতিকে তার সাম্রাজ্যবাদের শেষ হংসসঙ্গীত বলা হয়, কারণ এরপরেই মুঘল সাম্রাজ্য তথা মুঘল কোষাগার যে আর্থিক অনটনের মধ্যে পড়ে বা সামগ্রিকভাবে যে ক্ষয়ক্ষতি হয় ভিতর এবং বাহির থেকে,
তা কিন্তু শাহজাহানের পক্ষে আর সংশোধন করা সম্ভব হয়নি, যে কারণে শাহজাহানের রাজত্বকালের অবসান ঘটে। তাই এই মধ্য এশিয়া নীতিকে শাহজাহানের সাম্রাজ্যের শেষ হংসসঙ্গীত বলা হয়, সাম্রাজ্যবাদের। পরবর্তী 24 কোশ্চেনে বলা হয়েছে নিম্নোক্ত কোন জোড়াটি সঠিক নয়। অপশানগুলো দেখো। অপশান এ কিলা ই মোবারক আগ্রা দুর্গ, অপশান বি বাদশাহ পসন্দ এক প্রকার আম, অপশান সি তখত ই তাউস ময়ূর সিংহাসন, অপশান ডি মল্লিকা উজ্জামানি মমতাজ মহল। তো দেখো এখানে একদিকে কিছু নাম এবং অন্যদিকে তার সাথে জড়িত কিছু শব্দ দেওয়া হয়েছে। তো এখানে কোনটি সঠিক নয়, অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। কেন? দেখো কিলা ই মোবারক এটা হচ্ছে লালকেল্লা দুর্গের নাম, যার অর্থ হচ্ছে আশীর্বাদ ধন্য দুর্গ। ঠিক আছে, কিলা ই মোবারক নামটা মনে রাখবে। লালকেল্লা দুর্গ কে নির্মাণ করেছিলেন? মুঘল সম্রাট শাহজাহান। সালটা কত খ্রিস্টাব্দে? 1638 খ্রিস্টাব্দে শুরু হয়ে 1648 খ্রিস্টাব্দে শেষ হয়। তো এই লালকেল্লার নাম রাখা হয় কিলা ই মোবারক বা আশীর্বাদ ধন্য দুর্গ। আগ্রা দুর্গ হবে না এটা, তাই এটাই ভুল। বাকিগুলো দেখো। বাদশাহ পসন্দ এটা এক প্রকারের আম। তখত ই তাউস খুবই গুরুত্বপূর্ণ একটা টার্ম। তখত ই তাউস এটা ময়ূর সিংহাসনকে বলা হয়। তখত ই তাউস যেটা বেবাদল খাঁ নির্মাণ করেছিলেন, 8 কোটি টাকা খরচা করে শাহজাহান এটি নির্মাণ করান। আর মল্লিকা উজ্জামানি এটা ছিল মমতাজ মহলের উপাধি, যেটা শাহজাহান তার প্রিয় পত্নী মমতাজ বেগমকে দিয়েছিলেন। পরবর্তী 25 কোশ্চেনে বলা হয়েছে শাহজাহানকে কোন ঐতিহাসিক ইসলামের রক্ষক বলেছেন। অপশানগুলো দেখো। অপশান এ আব্দুল হামিদ লাহোরি, অপশান বি কাফি খান, অপশান সি এনায়েত খান, অপশান ডি কেউই নয়। এখানে সঠিক উত্তর 25 অপশান এ, অর্থাৎ আব্দুল হামিদ লাহোরি। তার লেখা গ্রন্থটির নাম কি? পাঁচ শাহনামা, যেটা বিশেষ করে মুঘল যুগে শাহজাহানের রাজত্বকাল সম্পর্কে খুঁটিনাটি তথ্য জানা যায়। পরবর্তী 26 কোশ্চেনে বলা হয়েছে নিম্নোক্ত কোন তথ্যটি সঠিক নয়। অপশানগুলো দেখো। অপশান এ শাহজাহানের আমলেই নির্মিত হয় ভারতের সর্ববৃহৎ মসজিদ জামে মসজিদ। অপশান বি শাহজাহানের আমলে প্রথম লাল বেলে পাথরের পরিবর্তে সাদা মার্বেলের ব্যবহার শুরু হয়। অপশান সি শাহজাহানের 4 পুত্রের মধ্যে ঔরঙ্গজেব ছিলেন পিতার স্নেহধন্য ও প্রিয় পাত্র। অপশান ডি শাহজাহানের আমলে আগ্রা ও দিল্লিতে রাজধানী স্থানান্তরিত হয়। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অর্থাৎ শাহজাহানের 4 পুত্রের মধ্যে ঔরঙ্গজেব ছিলেন পিতার স্নেহধন্য ও প্রিয় পাত্র। এইটা কিন্তু একটু ভুল রয়েছে। আমরা জানি যে শাহজাহানের পরে পরবর্তী মোগল সম্রাট হয়েছিলেন ঔরঙ্গজেব, কিন্তু তার মানে এই না যে ঔরঙ্গজেব শাহজাহানের প্রিয় পুত্র বা স্নেহধন্য ছিলেন। শাহজাহানের প্রিয় পুত্র বা স্নেহধন্য পুত্র ছিলেন দারা শিকো বা দারা, যাকে তিনি সবসময় তার কাছাকাছি রাখতেন বা সাম্রাজ্যের কাছাকাছি রাখতেন। এখানে ঔরঙ্গজেব, এটাই ভুল রয়েছে। বাকি অপশানগুলো দেখো, খুবই গুরুত্বপূর্ণ অপশান, এখান থেকে সেপারেট কোশ্চেন হবে পরীক্ষায়। দেখো শাহজাহানের আমলেই নির্মিত হয় ভারতের সর্ববৃহৎ জামে মসজিদ। শাহজাহানের আমলে প্রথম লাল বেলে পাথরের পরিবর্তে সাদা মার্বেলের ব্যবহার শুরু হয়। তাহলে যদি এরকম কোশ্চেন আসে যে মুঘল যুগে কোন সম্রাটের আমলে মার্বেলের ব্যবহার শুরু হয়, তখন হয়ে যাবে শাহজাহান। এবং শাহজাহানের আমলে আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত হয়। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশন বা কোশ্চেনও বলা যেতে পারে যে কোন মুঘল সম্রাটের আমলে আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত হয়। অপশান থাকবে অবশ্যই শাহজাহান, অ্যান্সারও হয়ে যাবে শাহজাহান। ওকে, দেখো পরবর্তী 27 কোশ্চেনে বলা হয়েছে লালকেল্লা সম্পর্কে নিম্নোক্ত কোন তথ্যটি সঠিক। অপশানগুলো দেখো। অপশান এ লালকেল্লার নির্মাণ কার্য 1638 খ্রিস্টাব্দে শুরু হয়ে 1648 খ্রিস্টাব্দে শেষ হয়। অপশান বি এই দুর্গের 4টি বড় দরজা, 2টি ছোট দরজা ও 21টি বুরুজ ছিল। অপশান সি লাল বেলে পাথরে নির্মিত লালকেল্লায় 2টি বিখ্যাত সৌধ দেওয়ানি আম ও দেওয়ানি খাস রয়েছে। অপশান ডি উপরোক্ত সবগুলি। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, উপরোক্ত সবগুলি সঠিক। দেখো লালকেল্লা মুঘল সম্রাট শাহজাহান তৈরি করেছিলেন 1638 খ্রিস্টাব্দে। এটি নির্মাণ কার্য শুরু হয় এবং 1648 খ্রিস্টাব্দের প্রথম দিকে এর নির্মাণ কার্য শেষ হয়। তো শাহজাহানাবাদ নগরীর অভ্যন্তরে বিরাজ করছে এই সুপ্রসিদ্ধ লালকেল্লাটি।
যেটি কিলা ই মোবারক বা আশীর্বাদ ধন্য দুর্গ নামে পরিচিত, যেটা ছিল আগ্রা দুর্গের প্রায় দ্বিগুণ আয়তনে। এর পূর্বে যমুনা নদী এবং পশ্চিমে ছিল প্রাচীর দিয়ে ঘেরা। আর কি বলা হয়েছে, দুর্গের 4টি বড় দরজা, 2টি ছোট দরজা এবং 21টি বুরুজ ছিল। আর ছিল দুর্গের মধ্যে এক ভাগ ছিল রাজ পরিবারের বাসস্থান এবং অন্যদিকে বিভিন্ন দপ্তর ছিল। বলা হচ্ছে সমকালীন যুগে এটি নির্মাণ করতে আনুমানিক ব্যয় হয়েছিল 91 লক্ষ টাকা। আর এটি লাল বেলে পাথর দ্বারা নির্মিত। আর এই দুর্গেই লাহোর গেট রয়েছে এবং রয়েছে দিল্লি গেট। আর এখানে রয়েছে 2টি বিখ্যাত সৌধ, দেওয়ানি আম এবং দেওয়ানি খাস। আর এটা তোমরা মনে রাখবে যে 1857 খ্রিস্টাব্দ পর্যন্ত লালকেল্লা মুঘলদের রাজধানী ছিল। ওকে, পরবর্তী 28 কোশ্চেনে বলা হয়েছে কত সালে লালকেল্লা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে নির্বাচিত হয়। তো অপশানগুলো দেখো, অপশান এ 2001 সালে, অপশান বি 2003 সালে, অপশান সি 2007 সালে এবং এটা হয়ে যাবে সঠিক উত্তর। 2007 সালে লালকেল্লা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে নির্বাচিত হয়। পরবর্তী 29 কোশ্চেনে বলা হয়েছে শাহজাহান তার ময়ূর সিংহাসনের জন্য কত টাকা ব্যয় করেন। অপশানগুলো দেখো, অপশান এ 30 লক্ষ, অপশান বি 8 কোটি এবং এটাই হয়ে যাবে সঠিক উত্তর। শাহজাহান 8 কোটি টাকা ব্যয় করেছিলেন তার ময়ূর সিংহাসনের জন্য, যেটা তখত ই তাউস নামে পরিচিত। শিল্পী বেবাদল খাঁর তত্ত্বাবধানে 8 কোটি টাকা ব্যয়ে এই ময়ূর সিংহাসন নির্মাণ করানো হয়েছিল, যেটি 1739 খ্রিস্টাব্দে পারস্য সম্রাট নাদির শাহ লুণ্ঠন করে নিয়ে যান। পরবর্তী 30 কোশ্চেনে বলা হয়েছে শাহজাহান কাকে মহাকবি রায় উপাধিতে ভূষিত করেন। অপশানগুলো দেখো, অপশান এ জগন্নাথ, অপশান বি রামদাস, অপশান সি সুরসেন, অপশান ডি সুখসেন। তো 30 এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ জগন্নাথ। ওকে, পরবর্তী 31 কোশ্চেনে বলা হয়েছে তাজমহল স্থাপত্য শৈলীটি কি নামে পরিচিত। অপশানগুলো দেখো, অপশান এ বারক শৈলী, অপশান বি সর্বতভদ্র রীতি, অপশান সি দ্রাবিড় শৈলী, অপশান ডি নাগর শৈলী। তো 31 এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ বারক শৈলী। শাহজাহানের শ্রেষ্ঠ স্থাপত্য কীর্তি হল তার প্রিয়তমা পত্নী মমতাজ মহলের স্মৃতিসৌধ আগ্রার তাজমহল। আর এই তাজমহলের স্থাপত্য শৈলীটি বারক শৈলী নামে পরিচিত। 1632 খ্রিস্টাব্দে তাজমহলের নির্মাণ কার্য শুরু হয়, যা সম্পূর্ণ হয়েছিল 1653 খ্রিস্টাব্দে। এবার তাজমহল নিয়ে বেশ কয়েকটি প্রশ্ন রয়েছে, তো চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। দেখো, পরবর্তী 2 কোশ্চেনে বলা হয়েছে তাজমহলের নির্মাণ কার্য কত সালে শুরু হয়। এটা আমি তো এক্ষুনি বললাম, 1632 খ্রিস্টাব্দে শুরু হয়ে সম্পূর্ণ হয় 1653 খ্রিস্টাব্দে। আর এর মূল সৌধটি বা মূল সমাধিটি সম্পন্ন হয়েছিল 1648 খ্রিস্টাব্দেই। তো 1632 হয়ে যাবে এখানে সঠিক উত্তর, অপশান বি। ওকে, লালকেল্লা আমি কি বলেছিলাম, 1638 খ্রিস্টাব্দে নির্মাণ কার্য শুরু হয়েছিল, আর তাজমহল হয়েছিল 1632 খ্রিস্টাব্দে। চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। দেখো, বলা হয়েছে তাজমহলের নকশা কে তৈরি করেন। অপশানগুলো দেখো, অপশান এ জেরেনিমো ভেরেনিও, অপশান বি রণমল, অপশান সি ওস্তাদ ঈশা খাঁ, অপশান ডি ইসমাইল রুমি খাঁ। এখানে দেখো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ ওস্তাদ ঈশা খাঁ। ওস্তাদ ঈশা খাঁ তাজমহলের নকশা তৈরি করেন। আর দেখো অপশান এতে যেটা রয়েছে জেরেনিমো ভেরেনিও, এটা জেরেনিমো হবে, বর্গীর জয়ে একার রয়ে একার হবে, জেরেনিমো ভেরোনিও। ইনি সম্ভবত তাজমহলের গঠন পরিকল্পনা করেছিলেন। ইনি ছিলেন ভেনেশীয় স্থপতি বা আর্কিটেক্ট। তো এই জেরেনিমো ভেরেনিও তাজমহলের গঠন পরিকল্পনা করছেন এবং পারস্যের সিরাজবাসী ওস্তাদ ঈশা খাঁ ইনি তাজমহলের নকশা তৈরি করেন। তবে আধুনিক গবেষণায় জানা গেছে ওস্তাদ আহমেদ লাহোরি ইনি কিন্তু তাজমহলের নকশা তৈরি করেছেন, এটা আধুনিক গবেষণায় জানা গেছে। তবে আমরা জানি যে সিরাজবাসী ওস্তাদ ঈশা খাঁ তাজমহলের নকশা তৈরি করেন। আর দেখো ইসমাইল রুমি খাঁ ইনি কি করেন, তাজমহলের গম্বুজের কাজ করেন
এই ইসমাইল রুমি খাঁ, যিনি বাইজেন্টাইন থেকে এসেছিলেন, বাইজেন্টিয়ান থেকে এই রুমি খান এসেছিলেন তাজমহলের গম্বুজের কাজ করতে, এটাও তোমরা মনে রাখবে। ওকে। আর রণমল কি ছিলেন? রণমলও কিন্তু তাজমহলের নির্মাণ কার্যের সাথে যুক্ত ছিলেন। তাজমহলে উদ্যানের নকশা প্রস্তুত করেন কাশ্মীরের হিন্দু বাগিচা বিশারদ রণমল। ওকে, চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। দেখো 34-এর কোশ্চেনে বলা হয়েছে তাজমহলের পিয়েত্রা দুরা অলঙ্করণের কাজ করেন। অপশানগুলো দেখো। অপশান এ চিরঞ্জিলাল, অপশান বি আমানত খাঁ মিরাজি, অপশান সি মোহাম্মদ হানিফ, অপশান ডি কাজিম খান। তো তাজমহলের পিয়েত্রা দুরা অলঙ্করণের কাজ কে করেছিলেন? অপশান এ অর্থাৎ চিরঞ্জিলাল। সুলতান কনৌজ থেকে এই হিন্দু শিল্পীকে তাজমহলের পিয়েত্রা দুরা অলঙ্করণের কাজ করানোর জন্য আগ্রায় নিয়ে আসেন। আর এই পিয়েত্রা দুরা অলঙ্করণ কি ছিল? অভ্যন্তরীণ অলঙ্করণের কাজে রঙিন মোজাইক টালির ব্যবহার ছিল পিয়েত্রা দুরা রীতি। আর এই রীতি প্রথমকে চালু করেছিলেন সম্রাট আকবর, এটাও তোমরা মনে রাখবে। ওকে। অপশন বিতে যেটা রয়েছে দেখো আমানত খাঁ মিরাজি। এই আমানত খাঁ মিরাজি ইনি তাজমহলের মুখ্য ক্যালিগ্রাফার হিসেবে সিরাজ থেকে এসেছিলেন। আর দেখো মোহাম্মদ হানিফ, ইনিও কিন্তু তাজমহলের কাজের সাথে যুক্ত ছিলেন, রাজমিস্ত্রিদের তত্ত্বাবধায়ক ছিলেন মোহাম্মদ হানিফ। এবং কাজিম খান যেটা রয়েছে অপশন ডিতে, এই কাজিম খান তাজমহলের গম্বুজের মাথায় সোনার কাঠামো তৈরি করার জন্য ইনি কিন্তু তাজমহলের কাজের সাথে যুক্ত ছিলেন। তাহলে আমরা অনেকগুলো কর্মচারী বা আর্কিটেক্টদের নাম পেলাম। যেমন কি পেলাম? প্রথমেই ভেনেশীয় স্থপতি জেরেনিমো ভেরোনিও, তারপর সিরাজবাসী ওস্তাদ ঈশা খাঁ, তারপর রণমল হিন্দু বাগিচা বিশারদ, এছাড়াও পেয়েছি আমানত খাঁ মিরাজি, ইসমাইল রুমি খাঁ, কাজিম খান, মোহাম্মদ হানিফ, এই সকল ব্যক্তিদের। এছাড়াও দেখো তাজমহল নির্মাণে যে বাঙালি শিল্পীর নাম যুক্ত তা হলেন তক্ষণ শিল্পী বলদেও দাস, এটা তোমরা মনে রাখবে, বলদেব বা বলদেও দাস। ওকে। পরবর্তী 35-এর কোশ্চেনে বলা হয়েছে তাজমহলের জন্য শ্বেত শুভ্র মার্বেল কোথা থেকে আনা হয়? অপশানগুলো দেখো। অপশান এ আগ্রার পার্শ্ববর্তী অঞ্চল, অপশান বি তিব্বত, অপশান সি বাদকশান, অপশান ডি রাজস্থানের জয়পুরের মাখরান পাহাড় থেকে। এখানে সঠিক উত্তর অপশান ডি অর্থাৎ মার্বেল আনা হয়েছিল কোথা থেকে? রাজস্থানের জয়পুরের মাকড়ান পাহাড় ভেঙে শ্বেত শুভ্র মার্বেল আনা হয়েছিল। আর দেখো জেড এবং ক্রিস্টাল আসতো চীন তুর্কিস্তান থেকে, টার্কয়েজ আসতো তিব্বত থেকে, হলুদ অ্যাম্বার আনা হতো বার্মা থেকে, ল্যাপিস লাজুলি আসতো বাদকশান থেকে এবং ক্রিওসোলাইট আসতো মিশর থেকে। তো এত ধরনের রত্ন দিয়ে বা মার্বেল বা দামি পাথর দিয়ে তাজমহল নির্মাণ করা হয়েছিল। এবং এই তাজমহলের নির্মাণ কাজে ব্যয় হয়েছিল 3 কোটি টাকা। এটা বিতর্কিত, বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম আমি দেখেছি। তো তোমাদের মধ্যে যদি কেউ জানো যে সঠিক উত্তর কোনটা, কত টাকা ব্যয় হয়েছিল, ম্যাক্সিমাম বইয়ে কোনটা দেখাচ্ছে, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো আমি একটা জায়গায় 3 কোটি টাকা পেয়েছি, আর সময় হিসেবে পেয়েছি 22 বছর। অবশ্য অনেকে 12 বছরের কথাও বলেন। ওকে। তো এগুলো সবই কিন্তু বিতর্কিত, এই ধরনের প্রশ্ন আসার চান্সেস খুবই কম, তবুও জেনে রাখা ভালো। চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। দেখো 36-এর কোশ্চেনে বলা হয়েছে তাজমহল বানাতে মোট কত রকম রত্ন ব্যবহার করা হয়? অপশানগুলো দেখো। অপশান এ 40 রকম, অপশান বি 43 রকম, অপশান সি 45 রকম, অপশান ডি 46 রকম। সঠিক উত্তর অপশান বি অর্থাৎ 43 রকম রত্ন দিয়ে তাজমহল বানানো হয়েছিল। তো যার মধ্যে কি কি ছিল? মার্বেল তো ছিলই, জেড, ক্রিস্টাল, টার্কয়েজ ছিল, ল্যাপিস লাজুলি ছিল, হলুদ অ্যাম্বার ছিল, ক্রিওসোলাইট ছিল। এগুলো কিন্তু সবই তাজমহলের জন্য আনা হয়েছিল বিভিন্ন জায়গা থেকে। পরবর্তী 37-এর কোশ্চেনে বলা হয়েছে তাজমহল সম্পর্কে কে বলেছেন এর তুলনা পৃথিবীতে নেই এবং এটি এমন সৃষ্টি যা শিল্প সম্পর্কে উদাসীন ব্যক্তিকেও আকৃষ্ট করবে? অপশানগুলো দেখো। অপশান এ ফার্গুসন, অপশান বি
থেভেনট, অপশন সি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন ডি এডওয়ার্ড ও গ্যারাট। তো দেখো সঠিক উত্তর 37-এর হয়ে যাবে অপশন এ অর্থাৎ ফার্গুসন। ফার্গুসন বলছেন যে তাজমহলের তুলনা পৃথিবীতে নেই এবং এটি এমন এক সৃষ্টি যা শিল্প সম্পর্কে উদাসীন ব্যক্তিকেও আকৃষ্ট করবে। আর ফরাসি পর্যটক থেভেনট কি বলছেন, তাজমহল হলো ভারতীয় সূক্ষ্ম শিল্প নৈপুণ্যের শ্রেষ্ঠ নিদর্শন। বিশ্বকবি রবীন্দ্রনাথ কি লিখেছেন, এটি হলো সম্রাটের দুঃখ বিগলিত হৃদয় থেকে নিঃসারিত অশ্রুবিন্দু। এটাও কিন্তু কোটেশন হিসেবে পরীক্ষায় দিতে পারে যে তাজমহল সম্পর্কে কে বলেছেন এটি হলো সম্রাটের দুঃখ বিগলিত হৃদয় থেকে নিঃসারিত অশ্রুবিন্দু। রবীন্দ্রনাথ ঠাকুর সঠিক উত্তর হয়ে যাবে। এছাড়া ঐতিহাসিক এডওয়ার্ড ও গ্যারাট কি মন্তব্য করেছেন, সার্টেনলি ওয়ান অফ দ্য আনরিভেলড বিউটিজ অফ দিস ওয়ার্ল্ড। পরবর্তী 38-এর কোশ্চেনে বলা হয়েছে নহর ই বেহস্ত কি। অপশানগুলো দেখো, অপশান এ আগ্রা থেকে দিল্লি অবধি একটি সড়ক, অপশান বি যমুনা থেকে আগ্রা প্রাসাদ পর্যন্ত একটি খাল, এবং এটাই হয়ে যাবে সঠিক উত্তর। যমুনা থেকে আগ্রা প্রাসাদ পর্যন্ত একটি খাল খনন করিয়েছিলেন শাহজাহান, যেটি নহর ই বেহস্ত নামে পরিচিত। তোমরা নামটা মনে রাখবে, নহর ই বেহস্ত অর্থাৎ স্বর্গীয় খাল, যেটা যমুনা নদী থেকে আগ্রা প্রাসাদ পর্যন্ত একটি নতুন খাল। ওকে। আর দেখো শাহজাহানের রাজত্বকালকে বা সময়কালকে ফরাসি সম্রাট চতুর্দশ লুইয়ের শাসনকালের সঙ্গে তুলনা করা হয়। আর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শাহজাহানের রাজত্বকালকে মুঘল আমলের স্বর্ণযুগ বলা হয়। স্থাপত্য, ভাস্কর্য, চিত্রশিল্প বা সংস্কৃতি, বিভিন্ন সঙ্গীতজ্ঞ, কবি, ঐতিহাসিক সব দিক থেকেই কিন্তু শাহজাহানের সময়কালকে কি বলা হয়, মুঘল ইতিহাসের সুবর্ণ যুগ। এছাড়াও তোমরা আরও একটা তথ্য মনে রেখো, শাহজাহানকে ঐতিহাসিকগণ ইঞ্জিনিয়ার কিং এবং প্রিন্স বিল্ডার বলেছেন। কি বলেছেন, ইঞ্জিনিয়ার কিং এবং প্রিন্স বিল্ডার, এটাও তোমরা মনে রাখবে। চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। দেখো 39-এর কোশ্চেনে বলা হয়েছে শাহজাহানকে ঔরঙ্গজেব শেষ বয়সে কোথায় নজরবন্দি করে রাখেন। অপশানগুলো দেখো, অপশান এ আগ্রা দুর্গে, এবং এটাই হয়ে যাবে সঠিক উত্তর। দেখো মৃত্যুর পূর্বে শাহজাহান ঔরঙ্গজেব কর্তৃক আগ্রা দুর্গে বন্দী হন এবং তার প্রিয়তমা কন্যা জাহানারার তত্ত্বাবধানে তাকে রাখা হয়। আর 1666 খ্রিস্টাব্দে শাহজাহান মারা যাচ্ছেন, 1658 খ্রিস্টাব্দে তিনি বন্দী হচ্ছেন আগ্রা দুর্গে। পরবর্তী 40-এর কোশ্চেনে বলা হচ্ছে 1666 খ্রিস্টাব্দে 74 বছর বয়সে শাহজাহান কোথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এটাও একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। সঠিক উত্তর অপশন এ অর্থাৎ মুসাম্মানবার্জ দুর্গে শাহজাহান শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন। এই দুর্গটার নাম তোমরা হয়তো অনেকেই জানো না, যারা জানো না তারা জেনে নাও। দেখো মুসাম্মানবার্জ দুর্গে শাহজাহান কিন্তু মারা যাচ্ছেন 1666 খ্রিস্টাব্দে 74 বছর বয়সে, আর ঔরঙ্গজেব কর্তৃক বন্দী হয়ে কোথায় থাকছেন, আগ্রা দুর্গে। এই দুটো পার্থক্য কিন্তু মনে রাখবে, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন এবং আজকের শেষ কোশ্চেনে বলা হয়েছে কোন তথ্যটি সঠিক। অপশানগুলো দেখো, অপশান এ শাহজাহানের আমলে মুঘল সুবার সংখ্যা ছিল 22টি, অপশান বি শাহজাহানের আমলে মুঘল স্থাপত্যশৈলী ইন্দো সারাসেনীয় রীতির মিশ্রণ ছিল, অপশান সি শাহজাহান ভুবন বিখ্যাত কোহিনূর হিরে ধারণ করতেন, অপশান ডি উপরোক্ত সবকটি। সঠিক উত্তর অপশান ডি অর্থাৎ উপরোক্ত সবকটি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, ঠিক আছে। দেখো শাহজাহানের আমলে মুঘল সুবার সংখ্যা ছিল 22টি। আমি জাহাঙ্গীরের সময় কয়টি মুঘল সুবার সংখ্যা ছিল সেটাও বলেছি। তোমরা যারা ক্লাসটা শুনেছো তারা একটু কমেন্ট করে জানিও যে কত ছিল। এছাড়াও তোমরা যারা জানো যে ঔরঙ্গজেবের সময় মুঘল সুবার সংখ্যা কত ছিল তারাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আর দেখো শাহজাহানের আমলে মুঘল স্থাপত্য শৈলী কী ছিল, ইন্দো সারাসেনীয় রীতির একটা মিশ্রণ ছিল, আর শাহজাহান বিখ্যাত কোহিনূর হিরে ধারণ করতেন, ঠিক আছে। তো আজকে ছিল এই 41টি কোশ্চেন। আশা করি এই ক্লাসটাও তোমাদের অন্য দিনের মতোই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক দেবে আর কমেন্টের মাধ্যমে তোমরা তোমাদের গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দেবে। আমি যে 2-1টি কোশ্চেন তোমাদের উদ্দেশ্যে রাখি তা অ্যান্সার করার চেষ্টা করবে। আর
যদি তুমি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। দেখো, এখন আমি মুঘল শাসকদের রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করছি। তো মুঘল যুগের যে ধর্মীয় জীবন বা সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন বা স্থাপত্য ভাস্কর্য যেগুলো রয়েছে, এগুলো নিয়ে আমি অবশ্যই সেপারেট ক্লাসের মাধ্যমে আলোচনা করব। ঠিক যেমন আমি সুলতানি যুগের ক্ষেত্রে করেছি, সেরকমই মুঘল যুগের ক্ষেত্রেও কিন্তু আমি সেপারেট ক্লাসের মাধ্যমে অর্থনীতি, রাজনৈতিক সামাজিক জীবন, ধর্মীয় বা স্থাপত্য ভাস্কর্য, এগুলো সব কিছুই সেপারেট ক্লাসের মাধ্যমে আলোচনা করব। তো আবারও বলছি, যদি তুমি আমার চ্যানেলে নতুন ভিজিট করছো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবে, যাতে আবার নতুন কোনো ক্লাস দিলে সবার আগে নোটিফিকেশান তোমার কাছে চলে যায়। তো আজকের ক্লাসটি দেখার জন্য সকল ভিউয়ার্সকে অনেক অনেক ধন্যবাদ।